তপ্ত দুপুরের কাঠফাটা রোদে ওখলার রুক্ষ আকাশ যখন আগুনের হলকা ঢালছিল, তখন সিগমা টেক্সটাইলসের বিশাল চত্বরে এক অভাবনীয় সংকট ঘনীভূত হয়। যন্ত্রের কর্কশ শব্দ আর কারখানার চিমনি থেকে নির্গত কালো ধোঁয়ার আবহে সেখানে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। কোটি টাকার যে জার্মান যন্ত্রটি কারখানার ভাগ্য বদলে দেওয়ার কথা ছিল, সেটি এখন লোহার এক অচল স্তূপে পরিণত হয়েছে। সেই মুহূর্তে আধুনিক প্রযুক্তি আর দামি ডিগ্রির অহংকার যখন মুখ থুবড়ে পড়ছিল, ঠিক তখনই সমাজের এক অন্ধকার কোণ থেকে উঠে এলো ধুলো মাখা এক কিশোর, যার হাতে ছিল না কোনো শংসাপত্র, ছিল শুধু যন্ত্রের স্পন্দন বোঝার এক ঈশ্বর দত্ত ক্ষমতা। শোরগোলের ভিড়ে চাপা পড়ে যাওয়া এক ক্ষীণ শব্দই কি পারবে একটি বিশাল সাম্রাজ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে? শুরু হলো ধুলোয় পড়ে থাকা এক হীরের উজ্জ্বল হয়ে ওঠার অমর কাহিনী। দুপুরবেলা তপ্ত রোদের প্রচণ্ড তেজ ছিল, সূর্য যেন আকাশ থেকে আগুন ঢালছিল, আর শহরের সবথেকে বড় শিল্প এলাকা প্রগতি ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে নিস্তব্ধতা আর শোরগোলের এক অদ্ভুত মিশ্রণ বিরাজ করছিল। একদিকে বড় বড় কারখানার চিমনি থেকে নির্গত কালো ধোঁয়া, আর অন্যদিকে ভারী যন্ত্রপাতির গগনবিদারী গর্জন। এই শোরগোলের মাঝে ভারতী টেক্সটাইলসের রাজকীয় গেটের সামনে এক বিশাল ভিড় জমেছিল। গেটের ঠিক বাইরে একটি বিশাল মালবাহী লরি দাঁড়িয়েছিল, যার উপর একটি সুদানুকার অত্যন্ত আধুনিক জার্মান মেশিন লোড করা ছিল। এই মেশিনটির সূক্ষ্ম কাপড় বোনার জন্য বিদেশ থেকে বিশেষভাবে আনিয়ে নেওয়া হয়েছিল, এবং এর অর্থমূল্য ছিল কয়েক কোটি টাকা। কিন্তু সমস্যা এই ছিল যে নামানোর সময় মেশিনে কিছু মারাত্মক যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, আর এখন সেটি চালুও হচ্ছিল না, আর লরি থেকে নিচেও নামানো যাচ্ছিল না। কারখানার মালিক লালা ধীরাজ মল ঘামতে ঘামতে নিজের প্রধান ইঞ্জিনিয়ারদের উপর প্রচণ্ড চিৎকার করছিলেন। তিনি রাগে ফেটে পড়ে বলছিলেন, আরে মূর্খরা, তোমাদের আমি কিসের জন্য এত বেতন দিই? জার্মানি থেকে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার আসতে অন্তত 3 দিন সময় লাগবে, ততদিন কি আমার পুরো উৎপাদন বন্ধ থাকবে? যদি এই মেশিন আর চালু না হয়, তবে আমার বিদেশের লক্ষ লক্ষ টাকার অর্ডার বাতিল হয়ে যাবে। লালা ধীরাজ মলের রাগ তখন আকাশচুম্বী ছিল। ওর সামনে দাঁড়িয়ে থাকা 3 জন প্রধান ইঞ্জিনিয়ার, যারা দেশি বিদেশি নামী প্রতিষ্ঠান থেকে বড় বড় ডিগ্রি অর্জন করেছিলেন, অপরাধীর মতো মাথা নত করে দাঁড়িয়েছিলেন। তারা বারংবার মেশিনের কন্ট্রোল প্যানেল খুলে ঘাম মুছছিলেন, কিন্তু সেই যান্ত্রিক ত্রুটি তাদের প্রচলিত বুদ্ধির বাইরে ছিল। সেই ভিড়ের পেছনে একটি ইলেকট্রিক খুঁটির আড়ালে দাঁড়িয়েছিল 12 বছরের এক কিশোর, যার নাম সুরাজ। সুরাজের কাঁধে একটি নোংরা ছেঁড়া প্লাস্টিকের বস্তা ছিল, আর শরীরে ছিল জীর্ণ বস্ত্র। সে ছিল একজন হতদরিদ্র টোকাই ছেলে, যার দিন কাটত রাস্তার ধারের প্লাস্টিক আর পুরনো কাগজ কুড়িয়ে। সাধারণ মানুষ তাকে ঘৃণার নজরে দেখত এবং নোংরা আবর্জনা মনে করে এড়িয়ে চলত, কিন্তু সুরাজের চোখে ছিল এক আলাদা ঔজ্জ্বল্য। ডাস্টবিনে ফেলে দেওয়া ভাঙা ট্রানজিস্টর, পুরনো ঘড়ি আর খেলনা জোড়া দেওয়ার এক প্রবল নেশা ছিল তার। সে প্রায়ই ভাঙাচোরা বস্তু থেকে ছোট ছোট যন্ত্রাংশ তুলে নিয়ে সেগুলোকে নিখুঁতভাবে সারিয়ে দিত। তার কাছে এই জটিল মেশিনগুলো কেবল প্রাণহীন লোহার টুকরো ছিল না, বরং এক একটি রোমাঞ্চকর ধাঁধা ছিল, যা সমাধান করার কৌশল সে জানত। সুরাজ গত আধ ঘন্টা ধরে ওই অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের মেশিনের সঙ্গে ব্যর্থ লড়াই করতে দেখছিল। তার তীক্ষ্ণ নজর ছিল মেশিনের পেছনের অংশে লাগানো একটি খুব ছোট বায়ু নির্গমন ভালভের ওপর, যেখান থেকে খুব ধীর গতিতে শীষ দেওয়ার মতো একটি তীক্ষ্ণ শব্দ আসছিল। আশেপাশের শোরগোলের মাঝে বড় বড় ইঞ্জিনিয়াররা সেই সামান্য শব্দ শুনতে পাচ্ছিলেন না, কিন্তু সুরাজের কান সেদিকেই একাগ্র হয়ে পড়েছিল। যখন লালা ধীরাজ মল রাগে নিজের দামি চশমা খুলে মাটিতে আছাড় দেওয়ার উপক্রম করলেন, তখন সুরাজ আর নিজেকে সংযত করতে পারল না। সে ধীরে ধীরে উৎসুক ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গেল। তার উপস্থিতিতে সেখানে দাঁড়িয়ে থাকা পরিপাটি লোকজনের নাকে দুর্গন্ধের অনুভূতি হলো, আর তারা ঘৃণায় নাক সিটকাতে লাগল। কারখানার নিরাপত্তারক্ষী যে খাকি উর্দি পড়েছিল, সে সুরজকে দেখা মাত্রই তার লাঠি নিয়ে তেড়ে এলো। সে চেঁচিয়ে বলল, এই ভিখারি, চল ভাগ এখান থেকে, এখানে বড়দের কাজ চলছে, কোনো তামাশা নয়। গার্ডের হাতের লাঠি সুরজের গায়ে লাগতেই যাচ্ছিল। এমন সময় সুরজ প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল, স্যার, মেশিন খারাপ নয়। সুরজের এই কথা শুনে সবার নজর ওই ছোট নোংরা ছেলেটার ওপর গিয়ে স্থির হল। হঠাৎ চারদিকে এক পিনপতন নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। লালা ধীরজমল হাতের ইশারায় গার্ডকে থামালেন। তিনি অত্যন্ত কুঁচকানো ভ্রু নিয়ে সুরজের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। সুরজের পা ভয়ে কাঁপছিল, কিন্তু তার গলার স্বরে ছিল এক অদ্ভুত ও দৃঢ় আত্মবিশ্বাস। সে নিজের রোগা আঙুল সেই বিশাল মেশিনের দিকে তুলে ধরল এবং বলল, স্যার, আমি এই মেশিনটি ঠিক করতে পারি, এতে শুধু একটু বাতাসের চাপের সমস্যা আছে।
সেখানে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনিয়ারদের মুখে মুহূর্তেই উপহাসের হাসি ফুটে উঠল। একজন বয়স্ক ইঞ্জিনিয়ার ব্যঙ্গ করে বললেন, নাও ভাই, এখন এই রাস্তার টোকাই আমাদের বড় বড় ইঞ্জিনিয়ারিং বিদ্যা শেখাবে। ভিড়ের মধ্যে থেকেও কিছু স্বার্থান্বেষী মানুষ হাসাহাসি শুরু করল, কিন্তু সুরজের চোখে কোনো পরাজয়ের ভয় ছিল না। সেখানে ছিল শুধু এক আকাশ ছোঁয়া জেদ, নিজের সত্য প্রমাণ করার জেদ। ইঞ্জিনিয়ারদের উচ্চ ঈশ্বরে হাসিতে সুরজের আত্মবিশ্বাস এক মুহূর্তের জন্য টালমাটাল হলেও তার পা পিছু হটল না। প্রধান ইঞ্জিনিয়ার, যার নাম ছিল মিস্টার চ্যাটার্জি, তিনি অবজ্ঞার সুরে বললেন, লালাজি, আপনিও কার আজগুবি কথায় কান দিচ্ছেন? এই বাচ্চা তো বোধহয় কখনো স্কুলের বারান্দাও দেখেনি। এই কোটি কোটি টাকার অত্যাধুনিক জার্মান মেশিন সম্পর্কে কি বুঝবে? একে এক্ষুনি এখান থেকে তাড়ান। আমরা আবার সফটওয়্যার রিবুট করছি, আশা করি এবার ঠিক হয়ে যাবে। গার্ড আবার সুরজকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার জন্য হাত তুলল। ঠিক তখনই লালা ধীরজমলের কড়া এবং গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, থামো। ধীরজমলের চোখে তখন চরম হতাশা ছিল। তিনি বুঝতে পারছিলেন যে মিস্টার চ্যাটার্জি আর তার দক্ষ দল গত 3 ঘন্টা ধরে কেবল সফটওয়্যার রিবুটই করছেন, আর তার চূড়ান্ত ফলাফল ছিল শূন্য। কথায় বলে, ডুবন্ত মানুষের কাছে খড়কুটেও অনেক বড় অবলম্বন হয়। লালাজি নিজের দামি হাতঘড়ির দিকে তাকালেন আর তারপর সুরজের ধুলোমাখা মুখের দিকে। তিনি এক দীর্ঘশ্বাস নিলেন আর বললেন, ওকে একবার আসতে দাও। মিস্টার চ্যাটার্জি তীব্র প্রতিবাদ করতে চাইলেন, কিন্তু লালাজি ধমক দিয়ে বললেন, চুপ করুন চ্যাটার্জি সাহেব। তারপর তিনি সুরজের দিকে ফিরে খুব শক্ত গলায় বললেন, দেখ ছোকরা, আমি তোকে একটা শেষ সুযোগ দিচ্ছি, কিন্তু যদি তুই এই দামি মেশিনটা সামান্যতম আরও খারাপ করিস বা আমার মূল্যবান সময় নষ্ট করিস, তবে আমি তোকে সোজা পুলিশের হাতে তুলে দেব, বুঝেছিস? সুরজ কোনো মৌখিক জবাব দিল না, শুধু শান্তভাবে মাথা নাড়ল। সে তার কাঁধ থেকে সেই ভারী আর নোংরা প্লাস্টিকের বস্তাটি ধপাস করে নিচে নামালো। উৎসুক ভিড় এখন পুরোপুরি চুপচাপ হয়ে তামাশা দেখছিল। সেই ছোট ছেলেটি বিশাল দৈত্যের মতো দেখতে ওই আধুনিক মেশিনের দিকে ধীর পায়ে এগিয়ে গেল। মেশিনের বিপুল আকৃতির সামনে তাকে একটা অতি ক্ষুদ্র পিঁপড়ের মতো মনে হচ্ছিল। সে প্রথমেই মেশিনটিকে স্পর্শ করল না। প্রথমে সে তার চোখ দুটো বন্ধ করল আর মেশিনের ভেতরের সুপ্ত কম্পন অনুভব করার চেষ্টা করল, যা এখন বাইরে থেকে বন্ধ মনে হলেও ভেতরে প্রবল চাপ তৈরি করে রেখেছিল। সে ধীরে ধীরে গুটি গুটি পায়ে মেশিনের পেছনের দিকে গেল, যেখানে অসংখ্য হাইড্রোলিক পাইপের জটিল জাল বিছানো ছিল। ইঞ্জিনিয়াররা একে অপরের দিকে তাচ্ছিল্যের সঙ্গে তাকাচ্ছিলেন এবং ভাবছিলেন যে এই অশিক্ষিত ছেলেটি সেখানে কি খুঁজছে, যেখানে শুধু তেলের পাইপ আছে। সুরজ তার জীর্ণ পকেট থেকে একটি ছোট জংধরা লোহার পাত বের করল, যা সে সম্ভবত কোনো পরিত্যক্ত পুরনো সাইকেল থেকে সংগ্রহ করেছিল। সে নিচে হাঁটু বেড়ে ঝুঁকে সেই নির্দিষ্ট ভালভের কাছে গেল, যা সে দূর থেকে লক্ষ্য করেছিল। সে তীক্ষ্ণ চোখে দেখল যে ওই ভালভের মুখটিতে একটি খুব সূক্ষ্ম স্বচ্ছ প্লাস্টিকের টুকরো আটকে আছে। সম্ভবত প্যাকিং খোলার সময় অসাবধানতাবশত সেটি সেখানে রয়ে গিয়েছিল। এই অতি সামান্য কারণে বাতাসের সঠিক চাপ তৈরি হতে পারছিল না, আর সেন্সরগুলো মেশিনটিকে চালু হতে দিচ্ছিল না। এটি এতই ক্ষুদ্র একটি সমস্যা ছিল যে বড় বড় কম্পিউটারাইজ স্ক্যানারদের ধরাছোঁয়ার বাইরে ছিল, কিন্তু সুরজের বাজ পাখির মতো নজর এটি নিপুণভাবে ধরে ফেলেছিল। সে খুব সাবধানতার সঙ্গে সেই লোহার পাতটি ব্যবহার করল আর সেই অবাধ্য প্লাস্টিকের টুকরোটিকে খুঁচিয়ে বাইরে বের করে দিল। টুকরোটি বাইরে বেরিয়ে আসতেই এক জোরালো ফস করে শব্দ হলো, যেমনটা বাতাসপূর্ণ বেলুন থেকে হঠাৎ হাওয়া বের হওয়ার সময় হয়। মিস্টার চ্যাটার্জি আতঙ্কে চিৎকার করে উঠলেন, আরে, ও তো মূল্যবান পাইপটাই ভেঙে ফেলল। কিন্তু ঠিক তখনই সুরজ পেছনে হটল আর লালা ধীরজমলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, সাহেব, এবার আপনার অপারেটরকে বোতাম চাপতে বলুন। লালা ধীরজমলের বুক তখন দুরু দুরু কাঁপছিল। তিনি কাপা হাতে অপারেটরকে ইশারা করলেন। অপারেটর অত্যন্ত ভয়ের সাথে সবুজ রঙের স্টার্ট বোতামটি টিপলেন। এক মুহূর্তের গভীর নীরবতা, আর তারপর মেশিনের ভেতর থেকে এক গম্ভীর গর্জন শোনা গেল। ভেতরে থাকা ভারী ইঞ্জিন ঘুরতে শুরু করল। সব ডিসপ্লেতে আলো জ্বলে উঠল, আর সেই বিশাল মেশিনটি একটি শক্তিশালী সিংহের মতো গর্জন করে সচল হয়ে গেল। মেশিনের সেই যান্ত্রিক আওয়াজ লালা ধীরজমলের কানে কোনো ঐশ্বরিক সঙ্গীতের মতো মধুর লাগল। সেখানে উপস্থিত প্রতিটি মানুষের চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গিয়েছিল। যে কাজ জার্মানির উচ্চ প্রযুক্তি আর বড় বড় ইঞ্জিনিয়ারদের দামি ডিগ্রি করতে পারেনি, তা এক অচ্ছুত টোকাই 12 বছরের বাচ্চা মাত্র কয়েক মিনিটে অবলীলায় করে দেখালো। চারিদিকের নিস্তব্ধতা এখন তুমুল শোরগোল আর করতালিতে বদলে গেল। কারখানার সাধারণ শ্রমিকরা খুশিতে হাততালি দিতে শুরু করল। মিস্টার চ্যাটার্জির মুখ অপমান আর বিস্ময়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি তখনও অবিশ্বাস্যভাবে মেশিনের প্যানেল দেখছিলেন, যেখানে সব ইন্ডিকেটর এখন সবুজ সংকেত দিচ্ছিল, আর মেশিনটি মাখনের মতো মসৃণভাবে চলছিল। তার উচ্চশিক্ষার অহংকার সেই ধুলোমাখা ছেলেটির বুদ্ধির সামনে চূর্ণমার হয়ে গিয়েছিল। লালা ধীরজমলের খুশির তখন কোনো সীমা ছিল না। তিনি প্রায় দৌড়ে সুরজের কাছে এলেন।
তিনি এটাও লক্ষ্য করলেন না যে সুরজের পরিহিত কাপড় কতটা নোংরা বা তার শরীর থেকে কেমন গন্ধ আসছে। তিনি সুরজের কাঁধে পরম স্নেহে হাত রাখলেন আর আবেগাপ্লুত হয়ে বললেন, কামাল করে দিয়েছিস তুই বাবা, সত্যিই তুই তো অসাধ্য সাধন করেছিস। তোর নাম কি? সুরজ তার লজ্জিত নজর নিচে নামিয়ে নিল। তার জীবনে এত সম্মান পাওয়ার কোনো অভ্যাস ছিল না। সে খুব নিচু স্বরে বলল, সুরাজজি, সুরাজ নাম আমার। লালাজি ঘুরে নিজের ইঞ্জিনিয়ারদের দিকে তাকালেন আর ব্যঙ্গাত্মক সুরে বললেন, দেখে নিন চ্যাটার্জি সাহেব, একেই বলে প্রকৃত অভিজ্ঞতা। তোমরা সারা জীবন শুধু বইয়ের পাতায় ডুবে রইলে, আর এই সাধারণ বাচ্চাটা মেশিনের নাড়ি ধরে ফেলল। চ্যাটার্জি আর তার সঙ্গীদের কাছে তখন লজ্জায় মাথা নত করা ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না। এরপর লালাজি নিজের পকেটে হাত দিলেন আর 500 টাকার নোটের একটি বিশাল মোটা বান্ডিল বের করলেন। তিনি না গুনেই সেই পুরো টাকার তাড়াটি সুরজের দিকে বাড়িয়ে দিলেন। তার চোখে ছিল অসীম কৃতজ্ঞতা। তিনি বললেন, এই নে সুরজ, এটি তোর সামান্য পুরস্কার। তুই আজ আমার কোটি কোটি টাকার ক্ষতি হওয়া থেকে বাঁচিয়ে দিলি। এটি রেখে দে, ভবিষ্যতে আরও কিছু চাইলে নিঃসংকোচে চেয়ে নে। ভিড়ের মানুষের শ্বাস যেন মুহূর্তের জন্যে থমকে গেল। অতগুলো টাকা সুরজের মতো ছেলে সম্ভবত সারা জীবনেও চোখে দেখেনি। গার্ড আর শ্রমিকরা লোলুপ দৃষ্টিতে সেই নোটগুলোর দিকে তাকাচ্ছিল। সুরজ সেই টাকাগুলোর দিকে একবার তাকালো। তার হাত সামান্য কেঁপে উঠল। তার ভাঙা বাড়িতে আজ খাওয়ার মতো এক মুঠো চাল ছিল না। তার বৃদ্ধ মা অসুস্থ ছিলেন আর তার ওষুধের কোনো টাকা ছিল না। এই টাকা তার পুরো জীবন মুহূর্তেই বদলে দিতে পারত। সে নতুন দামি জামাকাপড় কিনতে পারত, পেট ভরে ভালো খাবার খেতে পারত। কিন্তু সুরজ তার হাত বাড়াল না। সে নিজের মুঠি শক্ত করল আর লালাজির চোখের দিকে সরাসরি তাকিয়ে বিনীতভাবে বলল, সাহেব, আমার ভিক্ষা চাই না। লালা ধীরজমল আকাশ থেকে পড়লেন। তিনি অবাক হয়ে বললেন, আরে পাগল, এটা তো ভিক্ষা নয়, এটা তোর কঠোর পরিশ্রম আর দুর্লভ বুদ্ধির পুরস্কার। নিয়ে নে বলছি। সুরজ দৃঢ়ভাবে মাথা নাড়ল। সে বলল, না সাহেব, আমি মেশিন ঠিক করেছি কারণ আমি যন্ত্রদের ভালোবাসি। যদি আপনি সত্যিই কিছু দিতে চান। সে একটু থামল। তার গলায় এক অদ্ভুত আকুতি আর চাপা কষ্ট অনুভূত হচ্ছিল। লালাজি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, বল, কি চাস তুই? জমি, বাড়ি, নাকি আরও বেশি টাকা? তার মনে হলো হয়তো সে আরও দামি কোনো বস্তু চাইবে। কিন্তু সুরজ কারখানার ভেতরে কাজ করা পরিশ্রমী শ্রমিকদের দিকে ইশারা করল। তারপর সেই বিমর্ষ ইঞ্জিনিয়ারদের দিকে তাকালো আর সবশেষে এক গভীর দীর্ঘশ্বাস নিয়ে বলল, সাহেব, আপনি কি আমাকে আপনার এখানে কাজ দিতে পারেন? আমি আর সারা জীবন কাগজ কুড়োতে চাই না। আমি বিজ্ঞান শিখতে চাই। আমি জানতে চাই যে এই মেশিনগুলো কিভাবে তৈরি হয়। আপনি কি আমাকে আপনার কারখানায় একজন সাধারণ হেল্পার হিসাবে রাখবেন? আমি কোনো বেতন চাইব না, শুধু আমাকে এই যন্ত্রগুলোর পাশে থাকতে দেবেন। তার কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ স্তব্ধ হয়ে গেল। এক ক্ষুধার্ত পথশিশু আজ অফুরন্ত টাকার বদলে জ্ঞানের ভিক্ষা চাচ্ছিল। লালা ধীরজমল, যাকে শহরের সবাই একজন কড়া মেজাজের ব্যবসায়ী মনে করত, তার মনও আজ গলে জল হয়ে গেল। তিনি খুব গভীর মনোযোগ দিয়ে সুরজের চোখের দিকে তাকালেন, যেখানে তিনি এক অমূল্য হীরে জ্বলজ্বল করতে দেখলেন। সেই হীরে যার জোহরি এখন তিনি নিজে হয়ে উঠেছিলেন। লালাজির চোখে এক নতুন উজ্জ্বলতা ফুটে উঠল, যেন তিনি কোনো গুপ্ত ধন খুঁজে পেয়েছেন। তিনি সুরজের নোংরা হাতগুলো নিজের 2 হাতের মধ্যে পরম যত্নে নিলেন আর অত্যন্ত জোরালো গলায় ঘোষণা করলেন, আজ থেকে এই ছেলে সুরজ ভারত টেক্সটাইলসের এক অবিচ্ছেদ্য অংশ। আর সবাই শুনে রাখো, ও এখানে ঝাড়ু দেওয়ার কাজ করবে না, বরং ও হবে আমার ব্যক্তিগত জুনিয়র অ্যাপ্রেন্টিস। ওর একমাত্র কাজ হবে শেখা। তারপর তিনি নিজের ম্যানেজারের দিকে ঘুরে কঠোর আদেশ দিলেন, মজুমদারজি, ওর ভর্তি আমাদের এলাকার সবথেকে ভালো ইভিনিং স্কুলেও করিয়ে দিন। দিনে ও মেশিন নিয়ে গবেষণা করবে আর সন্ধ্যায় বই নিয়ে পড়াশুনো করবে। ওর পড়াশুনো ও থাকার যাবতীয় খরচ কোম্পানি বহন করবে। সুরজ নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিল না। যে নিষ্ঠুর পৃথিবী তাকে সব সময় লাথি মেরে তাড়িয়ে দিয়েছে, আজ সেই পৃথিবী তার জন্য 2 হাত বাড়িয়ে দিচ্ছিল। তার চোখ দিয়ে অঝোর অশ্রুধারা বইতে লাগল। সে নিচু হয়ে লালাজির পা ছুঁতে যাচ্ছিল, অমনি লালাজি তাকে থামিয়ে দিলেন আর তাকে পরম স্নেহে বুকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, পা ছুঁতে হবে না বাবা, শুধু মন দিয়ে কাজ কর আর অনেক বড় মানুষ হ। সুরজ সেই দিন যেন হাওয়ায় উড়তে উড়তে নিজের জীর্ণ ঝুপড়িতে পৌঁছালো।
তার মা, যিনি হাঁপানি রোগী ছিলেন আর সারা দিন বিছানায় শুয়ে থাকতেন, তিনি যখন সুরজের এই অভাবনীয় সাফল্যের কথা শুনলেন তখন বিশ্বাসই করতে পারলেন না। মা কাঁপা হাতে সুরজের কপার চুমু খেলেন আর চোখের জল মুছে বললেন, বাবা, এটা তোর সবুর আর সততার ফল। শুধু কখনো নিজের শিকড় আর সততাকে ভুলে যাস না। সুরজ সেই রাতেই নিজের মনের মধ্যে কসম খেল যে সে লালাজির এই অসীম ভরসা কোনো দিন ভাঙবে না। পরের দিন যখন সুরজ স্নান করে পরিষ্কার হয়ে কোম্পানির দেওয়া নতুন নীল রঙের উর্দি পরে কারখানায় পৌঁছালো, তখন তাকে চেনা দায় ছিল। যদিও উর্দিটি তার কৃষকায় শরীরে সামান্য ঢিলেঢালা মনে হচ্ছিল, কিন্তু তার হাঁটা চলায় এক নতুন আত্মসম্মান বোধ ছিল। গেটের গার্ড আজ তাকে থামালো না, বরং অত্যন্ত সম্মানের সাথে সালাম ঠুকে গেট খুলে দিল। কিন্তু কারখানার ভেতরের পরিবেশ ততটা স্বাগতম জানানোর মতো ছিল না। মিস্টার চ্যাটার্জি, যার পাণ্ডিত্য আর অহংকার গতকাল সবার সামনে ধুলোয় মিশে গিয়েছিল, তার বুকে তখন হিংসার তীব্র আগুন জ্বলছিল। তিনি এটা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না যে এক অশিক্ষিত টোকাই ছেলে এখন তাদের সমতুল্য সম্মান পাবে। লালাজি নিজের শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে যেতেই চ্যাটার্জি নিজের আসল কুৎসিত রূপ দেখাতে শুরু করলেন। তিনি সুরজকে উপহাস করে বললেন, উর্দি পড়লেই কেউ ইঞ্জিনিয়ার হয়ে যায় না রে ছোকরা। যদি সত্যিই মেশিন শিখতে চাস তবে আগে সেগুলোর নোংরা পরিষ্কার করতে শেখ। যা, ওই ভূগর্ভস্থ বেসমেন্টে যে পুরনো বড় বয়লার মেশিন আছে তার গ্রিজ ট্যাঙ্কের জমাট ময়লা সাফাই কর। যতক্ষণ না সেটা আয়নার মতো চকচক করছে ততক্ষণ ওপরে আসার কথা ভাববি না। এই কাজটিকে কারখানার সবথেকে নিম্নমানের আর দুঃসাধ্য কাজ মনে করা হতো। সেখানে অত্যন্ত গরম ছিল আর ভ্যাপসা গন্ধে শ্বাস নেওয়াও ছিল মুশকিল। কারখানার সাধারণ শ্রমিকরা একে অপরের দিকে অসহায়ভাবে তাকালো। তাদের সুরজের ওপর খুব দয়া হচ্ছিল, কিন্তু চ্যাটার্জি সাহেবের ভয়ে কেউ টু শব্দ পর্যন্ত করল না। সুরজ খুব ভালোভাবেই বুঝতে পারল যে এটি তাকে মানসিকভাবে ভেঙে ফেলার একটি হীন চক্রান্ত। কিন্তু সে কোনো অভিযোগ করল না। সে চুপচাপ মাথা নিচু করে বলল, জি স্যার, আর পরিষ্কার করার সরঞ্জাম নিয়ে সেই অন্ধকার আর স্যাঁতস্যাঁতে বেসমেন্টের দিকে ধীর পায়ে এগিয়ে গেল। মিস্টার চ্যাটার্জি নিজের সঙ্গীদের সঙ্গে অট্টহাসি হাসলেন আর বললেন, দুদিনেই পালিয়ে যাবে এই রাস্তার ইঁদুরটা। মেশিনের সব শখ ঘামের সঙ্গে বেরিয়ে যাবে। কিন্তু চ্যাটার্জি সাহেব জানতেন না যে সুরজ কোন ইস্পাত দিয়ে গড়া। বেসমেন্টের সেই দম বন্ধ করা গরমে, যেখানে পোড়া তেল আর গ্রিজের কটু গন্ধ ছিল, সুরজ মুখে নিজের রুমালটি বাঁধল আর প্রাণপণে কাজ শুরু করে দিল। পরিষ্কার করতে করতে হঠাৎ তার নজর বয়লারের একদম নিচের একটি গোপন অংশে পড়ল। সেখানে সে দেখল যে পুরনো ইলেকট্রিক ওয়্যারিংয়ের ইনসুলেশন প্রচণ্ড তাপে গলে যাচ্ছে আর তামাটে তারগুলো একেবারে উদম হয়ে একে অপরের গায়ে লেগে যাচ্ছে। যদি কেউ সময় মতো এটি খেয়াল না করত তবে কিছুদিনের মধ্যেই সেখানে ভয়াবহ শর্ট সার্কিট থেকে গোটা কারখানায় আগুন লেগে যেতে পারত। সুরজ শুধু সেখানে গ্রিজই পরিষ্কার করল না, সাথে নিজের পকেটে থাকা ইলেকট্রিক টেপের একটি ছোট রোল বের করল, যা সে সব সময় নিজের কাছে রাখত, আর ওই বিপজ্জনক তারগুলোকে অত্যন্ত সতর্কতার সাথে সুরক্ষিত করে দিল। সে ঘামে পুরো ভিজে গিয়েছিল। কালো গ্রিজ তার মুখে হাতে লেপটে ছিল, কিন্তু তার মুখে ক্লান্তি নয়, বরং এক নতুন যান্ত্রিক রহস্য উন্মোচনের আনন্দ ছিল। সে আজ পুরো বয়লারের পিস্টন সিস্টেমের কার্যপদ্ধতি মনে মনে বুঝে নিয়েছিল। এভাবে দিন থেকে সপ্তাহ আর সপ্তাহ থেকে মাস কেটে গেল। সুরজের জীবনের এখন একটি কঠোর নিয়ম হয়ে দাঁড়িয়েছিল, অক্লান্ত পরিশ্রম আর তীক্ষ্ণ একাগ্রতা। সারা দিন সে চ্যাটার্জি আর তার সঙ্গীদের দেওয়া সব থেকে ছোটোখাটো, ক্লান্তিকর আর কখনো কখনো চূড়ান্ত অপমানজনক কাজগুলো নীরবে করত, আর সন্ধ্যায় এক মুহূর্ত সময় নষ্ট না করে স্কুলে যেত। রাতে যখন সারা দুনিয়া গভীর ঘুমে মগ্ন থাকত, তখন সে তার বইপত্র আর কারখানার ফেলে দেওয়া পুরনো ম্যানুয়ালগুলো কেরোসিন ল্যাম্পের আলোয় একাগ্রচিত্তে পড়ত। মিস্টার চ্যাটার্জি সুরজকে ছোট দেখানোর কোনো সুযোগই হাতছাড়া করতেন না। কখনো তাকে ভুল টুলস দিয়ে বিভ্রান্ত করা, তো কখনো ইচ্ছা করে তার নিখুঁত কাজে ভিত্তিহীন খুঁত বের করা। কিন্তু সুরজ সব সময় শান্ত থাকত। সে জানত যে অভিযোগ করে কোনোদিন বড় হওয়া যায় না। তাকে তার কাজের মাধ্যমেই সব অপমানের উপযুক্ত জবাব দিতে হবে। ধীরে ধীরে কারখানার সাধারণ শ্রমিকদের মধ্যে সুরজের জন্য এক নীরব শ্রদ্ধা ও সম্মান বাড়তে লাগল। যখনই কোনো ছোটোখাটো মেশিন হঠাৎ খারাপ হতো আর চ্যাটার্জির দর আশেপাশে উপস্থিত থাকত না, শ্রমিকরা গোপনে সুরজকে ডেকে নিত। সুরজ জাদুকরের মতো আসত আর হাতের জাদুতে কয়েক মিনিটে সেই যান্ত্রিক ত্রুটি দূর করে দিত।
একদিন কারখানায় এক ভয়াবহ হুলস্থুল পড়ে গেল। টেক্সটাইল ডাইং ইউনিট অর্থাৎ যেখানে কাপড়ে রং করা হয় সেই বিভাগের প্রধান তাপমাত্রা নিয়ন্ত্রকটি হঠাৎ কাজ করা বন্ধ করে দিল। এটি ছিল একটি অত্যন্ত নাজুক ও বিপজ্জনক পরিস্থিতি। বড় বড় বয়লারের ভেতরে জল আর রং প্রচণ্ড চাপে ফুটছিল, আর যদি তাপমাত্রা সঠিক সময়ে নিয়ন্ত্রণ করা না যেত তবে কেবল লক্ষ লক্ষ টাকার কাপড়ই নষ্ট হতো না, বরং বয়লার বিস্ফোরণ ঘটে অনেক মানুষের প্রাণহানি হবার সম্ভাবনা ছিল। লালা ধীরজমল সেই বিশেষ সময়ে শহরের বাইরে একটি ব্যবসায়িক কাজে গিয়েছিলেন। মিস্টার চ্যাটার্জি তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছালেন, কিন্তু পুরো সিস্টেমটি ছিল অত্যন্ত জটিল এবং ডিজিটাল। কম্পিউটার স্ক্রিনে শুধু বারবার এরার কোড আসছিল, যা তাদের আধুনিক বিদ্যার সম্পূর্ণ বাইরে ছিল। সব সিস্টেম শাটডাউন করো, এক্ষুনি সব বন্ধ করো। চ্যাটার্জি প্রচণ্ড ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠলেন। কিন্তু শাটডাউন করতে গেলে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগত, আর ততক্ষণে বয়লারের চাপে সর্বনাশ হয়ে যেত। শ্রমিকরা প্রাণের ভয়ে কারখানা ছেড়ে পালাতে শুরু করেছিল। বিপদ সংকেতের সাইরেন বিকট শব্দে বাজছিল। ঠিক তখনই ভিড় ঠেলে সুরজ সেখানে ঝড়ের বেগে পৌঁছালো। সে এক পলক সেই লাল রঙের জলজল করা সতর্কবার্তার স্ক্রিনের দিকে তাকালো, আর অন্য নজর দিল কন্ট্রোল প্যানেটের পেছনের মূল সার্কিট বোর্ডের ওপর। সে স্কুলে কম্পিউটার কোডিংয়ের প্রাথমিক জ্ঞান অর্জন করেছিল, আর রাতে পুরনো ইলেকট্রনিক্সের বইতে লজিক গেটস সম্পর্কে বিশদ পড়েছিল। স্যার, শটডাউন করবেন না, এতে উল্টো প্রেশার ভালভ ফেটা যাবে। সুরজ চিৎকার করে উঠল। তুই একদম চুপ কর, আমাদের কাজ করতে দে। চ্যাটার্জির রাগের মাথায় তাকে সজোরে এক ধাক্কা দিলেন। সুরজ মেঝেতে পড়ে গেল, কিন্তু সে হার মানল না। সে ক্ষিপ্র গতিতে উঠে দাঁড়ালো আর সরাসরি কারখানার প্রধান বিদ্যুৎ প্যানেলের দিকে দৌড়ে গেল। চ্যাটার্জি ক্রমাগত চিৎকার করা সত্ত্বেও সুরজ একটি জরুরি বাইপাস সার্কিট তৈরির জন্য 2টো তার ছিলে নিয়ে নিজেদের মধ্যে অত্যন্ত কৌশলে জুড়ে দিল। এটি ছিল একটি চরম ঝুঁকিপূর্ণ কাজ। একটি সামান্যতম ভুল আর তাকে কয়েক হাজার ভোল্টের জোরালো কারেন্ট লেগে প্রাণ দিতে হতো। কিন্তু যেমনই সে তার দুটো জুড়ল, মেইন ফ্রেমের লাল বাতি মুহূর্তে সবুজ হয়ে গেল। বিশাল কুলিং ফ্যানগুলো পূর্ণ শক্তিতে চলতে শুরু করল। তাপমাত্রার মিটার, যা একটু আগেই বিকটসীমার উপরে ছিল, তা ধীরে ধীরে নিচের দিকে নামতে লাগল। বয়লার ফেটে যাওয়ার বিভীষিকা কেটে গিয়েছিল। সবাই যেন পাথরের মতো ধমকে গেল। চ্যাটার্জির মুখ বিস্ময়ে হা হয়ে গেল। যখন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হল, তখন কারখানা ম্যানেজার মজুমদারজি এক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি সুরজের পিঠ চাপড়ে দিয়ে বললেন, সাবাস বেটা সুরজ, আজ তুই শুধু এই কারখানা নয়, আমাদের শত শত মানুষের প্রাণ বাঁচিয়েছিস। পরের দিন যখন লালা ধীরজমল ফিরে এলেন আর পুরো রোমহর্ষক ঘটনার কথা বিস্তারিত জানতে পারলেন, তখন তার রাগ যেন সপ্তমে চড়ল। কিন্তু এইবার তার রাগ সুরজের ওপর নয়, বরং মিস্টার চ্যাটার্জির ওপর ছিল। লালাজি পুরো কারখানার কর্মকর্তাদের সামনে চ্যাটার্জিকে তলব করলেন। মিস্টার চ্যাটার্জি, আপনার কাছে ডিগ্রি আছে, 25 বছরের অভিজ্ঞতা আছে, কিন্তু এই সামান্য কিশোরের কাছে যা আছে তা কোনো বাজারে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। নিষ্ঠা, সাহস আর সাধারণ জ্ঞান। লালাজি কড়া গলায় বললেন, যে বাচ্চাটিকে আপনি প্রতিনিয়ত ছোট দেখানোর চেষ্টা করে গেছেন, আজ সেই আপনার এবং আমার ইজ্জত বাঁচিয়েছে। আপনার সত্যি লজ্জা হওয়া উচিত। চ্যাটার্জি লজ্জায় মাথা নিচু করে নিলেন। লালাজি ঠিক তখনই এক অভাবনীয় সিদ্ধান্ত নিলেন। তিনি ঘোষণা করলেন, আজ থেকে এই পুরো প্ল্যান্টের টেকনিক্যাল সুপারভাইজার হবে সুরজ। চ্যাটার্জি সাহেব, যদি আপনাকে এখানে কাজ করতে হয়, তবে আপনাকে আজ থেকে সুরজের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, অন্যথায় আপনার জন্য গেট খোলা আছে। সুরজ, যে এখন এক তেজদীপ্ত তরুণে রূপান্তরিত হয়েছে, সে অত্যন্ত নম্রতার সঙ্গে সামনে এগিয়ে এলো। সে প্রথমে লালাজির পা ছুঁয়ে আশীর্বাদ নিল, আর তারপর মিস্টার চ্যাটার্জির কাছে গেল। সে বিনীতভাবে হাত জোড় করে বলল, স্যার, আপনি বয়সে বড়, আমার গুরুতুল্য। আমাকে এখনও আপনার কাছ থেকে অনেক কারিগরি জ্ঞান অর্জন করতে হবে। আমরা সবাই মিলেমিশে এই কারখানাকে এগিয়ে নিয়ে যাব। সুরজের এই আকাশসম নম্রতা মিস্টার চ্যাটার্জির অবশিষ্টাংশ অহংকারকেও এক মুহূর্তে ধুয়ে মুছে দিল। সেদিন চ্যাটার্জির চোখে অনুশোচনার জল এলো, আর তিনি সুরজকে জড়িয়ে ধরলেন। সময় যেন তার অদৃশ্য ডানা লাগিয়ে দ্রুত উড়ে গেল। দেখতে দেখতে দীর্ঘ 12 বছর কেটে গেল। সেই এক সময়ের নোংরা টোকাই সুরজ এখন দামি কোট প্যান্ট পরিহিত এক পৃথিবীখ্যাত ইঞ্জিনিয়ার সুরজে পরিণত হয়েছে। সে তার প্রাতিষ্ঠানিক পড়াশোনা সাফল্যের সাথে শেষ করেছে, এবং কেবল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিই অর্জন করেনি, বরং টেক্সটাইল শিল্পে বিপ্লব আনতে অনেক নতুন নতুন আধুনিক মেশিনের উদ্ভাবনও করেছে। তার সবথেকে বড় মানবিক সাফল্য ছিল একটি সুলভ এবং পোর্টেবল মেশিন তৈরি করা, যা ময়লা আর আবর্জনা থেকে মূল্যবান ধাতু ও প্লাস্টিক নিজে নিজেই আলাদা করতে পারত, যাতে কোনো গরিব শিশুকে আর বিপজ্জনক ভাঙা কাঁচ, জংধরা পেরেক বা ক্ষতিকারক রাসায়নিকের মধ্যে হাত দিয়ে আবর্জনা ঘাঁটতে না হয়।
লালা ধীরাজমল এখন যথেষ্ট বৃদ্ধ হয়ে গেছেন। তার মাথার সব চুলে রূপালী আভা দেখা যাচ্ছিল, আর তিনি এখন লাঠির সাহায্যে ধীরে ধীরে হাঁটতেন। এক মনোরম সন্ধ্যায় অস্তগামী সূর্যের আভা যখন কেবিনে ছড়িয়ে পড়ছিল, সুরজকে নিজের রাজকীয় কেবিনে ডেকে পাঠালেন। সুরজ, লালাজি নিজের কাঁপা গলায় বললেন, বাবা, আমার নিজের ছেলে তো অনেক আগেই বিদেশে গিয়ে থিত হয়েছে। তার এই কারখানা বা আমার বার্ধক্য নিয়ে বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। আমি আমার যাবতীয় সম্পত্তির উইল তৈরি করে নিয়েছি। আমি মন থেকে চাই যে আমার অবসরের পর এই ভারতী টেক্সটাইলসের পুরো দায়িত্বভার তুই সামলা। আমি তোকে এই বিশাল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং 50% লাভ্যাংশের অংশীদার করতে চাই। এই রাজকীয় প্রস্তাব শুনে যে কোনো সাধারণ মানুষের মাথা ঘুরে যেতে বাধ্য। এক সময়ের ছন্ন ছাড়া টোকাই ছেলের জন্য এটি কোনো অসম্ভব স্বপ্নের চেয়েও বড় প্রাপ্তি ছিল। কোটি কোটি টাকার এই টেক্সটাইল সাম্রাজ্য আজ তার হাতের মুঠোয়। কিন্তু সুরজ নিজের আরামদায়ক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে জানালার পাশে গিয়ে দাঁড়ালো আর অপলক দৃষ্টিতে বাইরের রাস্তার দিকে তাকাতে লাগল, যেখানে আজও কিছু অবহেলিত শিশু পিঠে ময়লার বস্তা নিয়ে আবর্জনা কুড়োচ্ছিল। সে ধীরে ধীরে ঘুরে লালাজির হাত দুটো নিজের হাতের মধ্যে নিল আর ছলছল চোখে বলল, বাবুজি, আপনি আমাকে পথের ধুলো থেকে তুলে আজ সাফল্যের আকাশে বসিয়েছেন। আমার শরীরের রন্ধ্রে রন্ধ্রে আপনার ঋণ মিশে আছে, কিন্তু আমার জীবনের লক্ষ্য কেবল এই কারখানার মালিক হওয়া নয়। লালা ধীরজমল প্রচণ্ড অবাক হয়ে গেলেন। তিনি বললেন, তাহলে তুই আসলে কি চাস সুরজ? তুই যা চাইবি আমি সাধ্যমতো তোকে তাই দেব। সুরজ এক দৃঢ় সংকল্পের সাথে বলল, আমি চাই আমার মতো হাজারো সুরজ যারা আজও রাস্তায় নিজেদের অন্ধকার কপাল আর ময়লার বোঝা একসাথে বয়ে বেড়াচ্ছে, তাদের হাত থেকে ওই ময়লার বস্তা চিরতরে সরিয়ে দিতে। আমি চাই তাদের হাতে ময়লার পরিবর্তে রেঞ্জ আর স্ক্রু ড্রাইভার থাকুক। আমি কারখানার পেছনের ওই বিস্তীর্ণ খালি জমিতে একটি কারিগরি দক্ষতা উন্নয়ন কেন্দ্র খুলতে চাই। এটি হবে এমন একটি স্কুল যেখানে রাস্তার অনাথ শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে মেশিনের কাজ ও বিজ্ঞান শেখানো হবে। আমি তাদের শুধু দক্ষ শ্রমিক নয়, বরং প্রকৃত ইঞ্জিনিয়ার বানাতে চাই। লালা ধীরজমলের বৃদ্ধ চোখ থেকে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। তিনি সুরজকে পরম আদরে বুকে জড়িয়ে ধরলেন আর রুদ্ধ কণ্ঠে বললেন, হীরেকে পালিশ করে আমি তো হীরের হার বানিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু আমি জানতাম না যে সেই হীরে আসলে এক আলোকবর্তিকা হয়ে হাজারো মানুষের পথ দেখাবে। যা বাবা, ওই জমি তোর হলো, আজ থেকেই কাজ শুরু কর। 2 বছর পরের দৃশ্য। ভারতী টেক্সটাইলসের পেছনের সেই এক সময়ের আগাছা আর জঞ্জালে ভরা অনাবাদী জমিটিতে এখন একটি আধুনিক ও চমৎকার 3 তলা ভবন সগৌরবে দাঁড়িয়েছিল। ভবনের মূল গেটে বড় বড় পিতলের অক্ষরে লেখা ছিল, ধীরজমল টেকনিক্যাল ইনস্টিটিউট। সকালের সময় ছিল। শত শত শিশু যারা একসময় অভাবের কারণায় নিজের কাঁধে ময়লার ভারী বস্তা বইত, তারা আজ পরিচ্ছন্ন নীল রঙের ইউনিফর্ম পরে হাতে বিজ্ঞান বই আর টুলকিট নিয়ে অত্যন্ত গর্বের সাথে স্কুলের ভেতরে প্রবেশ করছিল। তাদের চোখে আজ ঠিক সেই একই উজ্জ্বল চমক ছিল যা একসময় ছোট সুরজের চোখে ছিল। তফাৎ শুধু এতটুকুই ছিল যে এখন তাদের নোংরা বলে তাড়িয়ে দেওয়ার মতো কেউ নিষ্ঠুর রক্ষী ছিল না, বরং তাদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য একজন মহান কারিগর সেখানে উপস্থিত ছিলেন। সুরজ, যাকে এখন সবাই সুরজ স্যার বলে সম্মান করেন, তিনি তার নিয়মিত ওয়ার্কশপ রাউন্ডে ছিলেন। তিনি একটি টেবিলের কাছে এসে থামলেন, যেখানে একটি ছোট ছেলে, আনুমানিক বয়স 10 বছর হবে, একটি পুরনো ইলেকট্রিক ফ্যানের মোটর খোলার জন্য বৃথা চেষ্টা করছিল। ছেলেটি গরমে ঘেমে পুরো ভিজে গিয়েছিল আর বিরক্ত হয়ে মোটরের শক্ত আবরণের ওপর ছোট হাতুড়ি দিয়ে আঘাত করছিল। সুরজ এটি দেখে নিঃশব্দে হাসলেন। তার নিজের হারানো ছোটবেলা যেন চোখের সামনে ভেসে উঠল। তিনি হাঁটু গেলে বসে সেই বাচ্চাটির সমান উচ্চতায় এলেন। তিনি পরম মমতায় বাচ্চার হাত থেকে স্ক্রুড্রাইভারটি নিলেন আর মৃদু হেসে বললেন, গায়ের জোরে নয় ছোটু, বুদ্ধির কায়দায় কাজ কর। মেশিনরা শোরগোল আর আঘাত একদম পছন্দ করে না, ওরা আসলে ভালোবাসা আর যত্ন নেওয়ার ভাষা বোঝে। সুরজ তাকে সঠিক যান্ত্রিক পদ্ধতিটি বুঝিয়ে দিলেন। বাচ্চাটি আবার নতুন উৎসাহে চেষ্টা করল আর এবার মোটরটি অনায়াসেই খুলে গেল। বাচ্চার মুখে যে তৃপ্তির হাসি ফুটে উঠিল তা সুরজের কাছে পৃথিবীর যে কোনো দামি পুরস্কারের চেয়ে অনেক বড় ছিল। বিশাল হলের অন্য প্রান্তে লালা ধীরজমল তার হুইল চেয়ারে বসে এসব দৃশ্য দেখছিলেন। বার্ধক্য তার শরীরকে দুর্বল করে দিয়েছিল ঠিকই, কিন্তু তার আত্মা আজ অসীম তৃপ্তিতে ভরেছিল। তার বৃদ্ধ চোখ দিয়ে অবিরত আনন্দের জল বইছিল। সুরজ তার কাছে এগিয়ে গেল আর তার পায়ের কাছে মেঝের ওপর বসে পড়ল। বাবুজি, আপনি কাঁদছেন?
সুরজ ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল। লালাজি কাঁপা কাঁপা হাতে সুরজের মাথায় আশীর্বাদের হাত বোলালেন। তিনি বললেন, না রে বাবা, এগুলো কান্নার জল নয়, এগুলো তো আত্মার শান্তির জল। আমি সারা জীবন শুধু মেশিন লাগিয়ে কাপড় বুনেছি, কিন্তু তুই তো রক্তমাংসের মানুষ বুনেছিস। আমার এই কারখানা হয়তো আমার মৃত্যুর পর কোনোদিন বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু তোর এই জ্ঞানের স্কুল কোনো দিন থামবে না। তুই আমার নামকে সত্যি সত্যিই অমর করে দিলি। সেদিন সন্ধ্যায় যখন সুরজ কাজ শেষে নিজের কেবিন থেকে বেরোচ্ছিলেন, তিনি প্রধান গেটে হঠাৎ এক হট্টগোল শুনতে পেলেন। তিনি দেখলেন একটি নতুন ভয় পাওয়া কুঁকড়ে যাওয়া কিশোর, যার জামাকাপড় শতছিদ্র আর কাঁধে একটি নোংরা ময়লার বস্তা। সে গেটের গ্রিল ইয়ে ভেতরকার চাকচিক্যময় পৃথিবীটার দিকে করুণভাবে উকি দিচ্ছিল। নতুন নিয়োগপ্রাপ্ত গার্ড তাকে ধমক দিয়ে তাড়াচ্ছিল, চল ভাগ এখান থেকে, এখানে শুধু পড়তে আসা দামি বাচ্চারা আসে, ভিখারিদের জায়গা এটা নয়। এই দৃশ্য দেখে সুরজের এক মুহূর্তের জন্য মনে হলো যেন সময়ের চাকা ঘুরে ঠিক 12 বছর আগের দিনে ফিরে গেছে। সে দ্রুত পায়ে দৌড়ে গেটে পৌঁছল। থামো! সুরজের গম্ভীর কণ্ঠস্বর পুরো চত্বরে প্রতিধ্বনিত হলো। গার্ড ঘাবড়ে গিয়ে থতমত খেয়ে বলল, স্যার, এই নোংরা ময়লা কুড়ানো ছেলেটা ভিতরে ঢোকার চেষ্টা করছে। সুরজ গার্ডকে চুপ থাকার ইশারা করলেন। তিনি নিজ হাতে গেট খুলে বাইরে গেলেন আর সেই ভীত নোংরা বাচ্চাটির সামনে হাঁটু গেড়ে বসলেন। বাচ্চার চোখে একরাশ ভয় আর অবিশ্বাস ছিল। সুরজ নিজের পকেট থেকে পরিষ্কার রুমাল বের করে পরম মমতায় বাচ্চার ধুলো মাখা মুখ মুছিয়ে দিয়ে হেসে পরম বন্ধুত্বের সুরে জিজ্ঞেস করলেন, কি নাম তোর ছোটবীর? বাচ্চাটি ভয়ে ভয়ে ধীরে বলল, রাহুল। মেশিন ঠিক করা শিখবি রাহুল? সুরজ জিজ্ঞেস করলেন। বাচ্চার চোখে মুহূর্তের মধ্যে অবিশ্বাসের বদলে এক নতুন আশার কিরণ জেগে উঠল। সে ধীরে ধীরে তার মাথা নাড়ল। সুরজ নিজের কাঁধে ময়লার বস্তাটি তুলে নিলেন, সেই বস্তা যা একসময় তার নিজের পরিচয় ছিল। আর সেই অচেনা বাচ্চার হাত নিজের হাতে শক্ত করে ধরে বললেন, তবে চল ভেতরে, আজ থেকে এটিই তোর ঘর আর এটিই তোর স্কুল। সূর্য তখন দিগন্তে ডুবে যাচ্ছিল, আর তার সোনালি আভায় একজন প্রাক্তন টোকাই একজন নতুন কিশোরকে অন্ধকারের পথ থেকে ভবিষ্যতের উজ্জ্বল আলোর দিকে নিয়ে যাচ্ছিলেন। কর্মের সেই মহৎ চক্র আজ পূর্ণতা পেল। দুনিয়া যাকে আবর্জনা ভেবে দূরে সরিয়ে দিয়েছিল, সে আসলে এক অলৌকিক পরশ পাথর হিসেবে প্রমাণিত হল, যে এখন সমাজের অবহেলিত লোহাকে সোনায় রূপান্তরিত করার মহান ব্রত গ্রহণ করেছে।